আজকে আমরা যে আলোচনা করব যে বিষয়টি নিয়ে সেটা হচ্ছে সাইকোপ্যাথিক পার্সোনালিটি বলতে আমরা কি বুঝি। একটু কঠিন লাগলো শুনতে, আমি বুঝতে পারছি, খুবই একটা মানে একটা বিজ্ঞানের একটা টার্ম বলা যেতে পারে। তো আমরা আলোচনা করলে জিনিসটা দর্শকদের কাছে আশা করছি সহজ হয়ে যাবে। মানে এটা এক ধরনের ব্যক্তিত্বের বৈশিষ্ট্য যেটাকে বলা হয় পার্সোনালিটি সাইকোপ্যাথিক পার্সোনালিটি। তো আমরা অনেককে দেখতে পাই আমাদের চারপাশে। আমরা যারা মনোবিজ্ঞানীরা কাজ করছি তারা হয়তো অনেক সময় বলি যে ওর কিছুটা সাইকোপ্যাথিক পার্সোনালিটি আছে, খুব একটা পজিটিভ সেন্সে বলা হয় না অবশ্য। তো বরাবরের মতো তোমাকে দিয়ে একটু শুরু করি, ছোট করে বলো যাতে ও একটু বলতে পারে। যদি ফোন চলে আসে তাহলে ফোনের আগে যতটুকু বলা যায় বলো। সাইকোপ্যাথি শব্দটা গ্রিক শব্দ, সাইকি মানে আত্মা এবং প্যাথোস মানে দুঃখ অনুভূতির সংমিশ্রণে তৈরি, এবং এটা প্রথম নথিভুক্ত হলো 1847 সালে। এবং আপনি যেটা বলছিলেন যে ব্যক্তির জটিল বৈশিষ্ট্য, চারিত্রিক বৈশিষ্ট্য এটার মধ্যেই থাকে, এবং এই গভীরতাটাকে আমরা চারটা জায়গা থেকে দেখতে চাইব। প্রথমটা হচ্ছে ফরেনসিক সায়েন্স, তারপরেরটা হচ্ছে মানসিক স্বাস্থ্য, তারপর সামাজিক স্বাস্থ্য, এবং সবশেষে নিউরোলজিক্যাল প্রেক্ষাপটে। আমরা যদি ফরেনসিক সায়েন্সে চলে আসি তাহলে সাইকোপ্যাথিকে কিন্তু অপরাধ বিজ্ঞানে ঝুঁকিপূর্ণ ব্যক্তিত্ব বলছে। এবং এটা কখন করা হচ্ছে? যখন অপরাধীদের প্রোফাইল করা হচ্ছে, তাদের রিস্ক অ্যাসেস করা হচ্ছে সেই জায়গাগুলোতে। এবং বৈশিষ্ট্য তাহলে কি, কেন ফরেনসিকে যাচ্ছে? বলা হচ্ছে যে এরা হিংসাত্মক এবং ম্যানিপুলেটিভ আচরণ করছে, এবং সেই সাথে এরা ঠান্ডা মাথার অপরাধী যারা পরিকল্পিতভাবে ভেবে চিনতে সংগঠিত অপরাধ করে। সেই সাথে এখন যেটা আমরা দেখছি যে প্রচুর সাইবার অপরাধ বেড়ে যাচ্ছে, ফিনান্সিয়াল ফ্রড হচ্ছে। এফবিআই বলছে সিরিয়াল কিলিং যারা করছে তাদের একটা বড় অংশ কিন্তু আসলে সাইকোপ্যাথ। এবং আরেকটা ইন্টারেস্টিং জায়গা হচ্ছে সাইকোলজি অফ টেরোরিজম, এই একটা বইয়ে নতুনভাবে জন হর্গান বলছেন যে আদর্শিক ধর্মান্ধতা এটার প্রয়োজনে যে সন্ত্রাসী কার্যকলাপ হচ্ছে এরাও কিন্তু আসলে সাইকোপ্যাথির আন্ডারে চলে যাচ্ছে। কাজেই এই জিনিসটা এখন আলোচনায় আসার একটা খুব জরুরি জায়গা ফরেনসিক থেকে, অপরাধ বিজ্ঞান থেকে। এবার যদি আমরা একটু মনস্তত্ত্বে চলে আসি তাহলে সাইকোলজি এবং সাইকিয়াট্রিতে এটা বলছে যে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার, যেটা ব্যক্তিত্বের ব্যাধির সাথে একটা ওভারল্যাপিং, তার একটা সাবগ্রুপে পড়ছে। কিন্তু DSM-5 ক্রাইটেরিয়া অনুযায়ী এটাকে খুব যে স্পেসিফিক লেবেল করা হচ্ছে সেটা না, কিন্তু বলা হচ্ছে যে 15 বছরের উপরে যদি কোনো বাচ্চা চলমান আইন ভঙ্গ করে, মিথ্যা কথা বলতে থাকে, আক্রমণাত্মক, দায়িত্বজ্ঞানহীন, এই ধরনের জায়গাগুলো যদি তার মধ্যে দেখা যায় এই বৈশিষ্ট্য থাকতে পারে। বৈশিষ্ট্যতার মধ্যে প্রথম যেই জায়গাটা হচ্ছে যে আবেগীয় শূন্যতা, শ্যালো এফেক্ট, গভীরভাবে ভাবতে পারছে না, কিন্তু তার খুব কারিশমাটিক ম্যানিপুলেটিভ একটা জায়গা তার আছে। এবং মাস্ক অফ স্যানিটি, মানে সব কিছু করে এসে মুখে ভিজে বেড়ালের মতন, কোনো ঝামেলাই কিছু হয়নি তো সবই ঠিক আছে, এরকম একটা ভাব, বিশ্বাসঘাতকতা করা। এবং এরা খুব ভালো অভিনয় করতে পারে, যেটা যার সাথে করছে শুধু সে হয়তো ধরতে পারছে, অন্যরা পারছে না। এবং সবথেকে বড় জায়গা তার কোনো মানে আমাদের অনুশোচনা হয়, তার কোনো অনুশোচনার জায়গাটা নেই। এবং যে কোনো সম্পর্কে সে গভীরে ঢোকে না, খুব উপরে উপরে সুপারফিশিয়াল লেভেল থেকে যাচ্ছে। এবং প্যাথোলজিক্যাল লায়ার, মিথ্যা বলতে চোখে মুখে মিথ্যা বলে। এদের আরেকটা জায়গা থাকে, সম্পর্কে এরা ট্রায়াঙ্গুলেশন করে, তিনজনকে টেনে নিয়ে আসে। যেরকম একজন বলছিলেন যে তার ওয়াইফই বলছেন তিনি তার দ্বিতীয় স্ত্রী, হাজব্যান্ড সবসময় খোঁটা দেয় যে আমার প্রথম স্ত্রী তো তোমার থেকে বেশি সুন্দরী ছিল, অথবা মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে, গ্যাস লাইটিং, আমার তো দোষ নাই, তুমিই তো করছো, তুমি এরকম সবকিছু তোমার জন্য, সব তোমার জন্য, তোমার দোষ। যৌন সহিংসতার ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে সাইকোপ্যাথদের যৌন সহিংসতা যারা করছে তাদের মধ্যে সাইকোপ্যাথের সংখ্যা বেশি। বহুগামিতা ভয়ঙ্করভাবে, এবং এখানে তিনটা জিনিস আছে। একটা হচ্ছে চিটিং রিলেশনশিপে, ওপেন রিলেশনশিপ যেটা এখন প্রচুর কথা বলা হচ্ছে, সেটাও কিন্তু সাইকোপ্যাথিক ট্রেটের একটা অংশ, যেটা এখন আরও বেশি করে দেখা দরকার। এবং মাফ করিয়ে নেয়, আছে না যে ছলে বলে কৌশলে, ঠিক আছে আমি যাই করেছি মাফ করে দাও, এবং
পার্টনার মাফ করে দিচ্ছি, এটাও কিন্তু সাইকোপ্যাথের মধ্যে পড়ছে। মাফ চাইছে আবার করছে, আবারও রিপিট করছে, আবার রিপিট করছে, এবং এটা একটা প্যাটার্নে দাঁড়িয়ে যাচ্ছে। এবং একদিন এক সিইও উনি বলছিলেন, তার ওয়াইফ বলছিল যে আমার হাজব্যান্ড আমাকে বলেছে যে তুমি আমার ট্রফি ওয়াইফ, কিন্তু আমার অন্যদেরকে প্রয়োজন, তোমাকে থাকতে হবে কারণ আমার তুমি স্ট্যাটাস সিম্বল। তাহলে এটা যাচ্ছে আমাদের সাইকোলজিক্যাল জায়গা থেকে। এবার যদি আমি সামাজিক স্বাস্থ্যের ক্ষেত্রে আসি, সাইকোপ্যাথরা সমাজের জন্য একটা অদৃশ্য হুমকি। একদম শব্দটা ক্যাটাগরিক্যালি বলা হচ্ছে এরা হুমকি, কারণ তারা উচ্চ পদে এবং সম্মানিত পেশায় লুকিয়ে থাকে। এবং এই যে 2001 সালে আমরা যদি একটু মনে করি, আমরা দেখব যে এনরনের একটা স্ক্যান্ডাল ছিল, যেটা কর্পোরেট সাইকোপ্যাথের একটা খুব ভালো ক্লাসিক্যাল এক্সাম্পল। সেখানে বলছে যে লাভের জন্য যদি আমি নিয়ম ভাঙি সেটা নাকি দোষের না। আবার সামাজিকভাবে এই সাইকোপ্যাথরাই কিন্তু লিডারশিপের জায়গায় যাচ্ছে, যেটাকে সাইকোপ্যাথিক লিডারশিপ বলছি আমরা। এবং পুরো দেশের মানুষ ভুগতে থাকে আর কি, পুরো দেশের মানুষ ভুগতে থাকে। এবং কোল্ড ব্লাডেড মানুষ হত্যা করেও তারা বলে যে এটা শুধু কাজ, এটা একদম বইয়েই বলা হচ্ছে। এটার একটা আরেকটা এক্সাম্পল আমরা দেখতে পারি যে আমাদের এখন খাবারে যে বিষক্রিয়া, ফলে বিষ, সবখানে পুনরায় অপরাধীরা করছে ছাড়া পাচ্ছে, করছে ছাড়া পাচ্ছে। এবং একজন বলছিলেন, মানে আমার অভিজ্ঞতায়, স্ত্রী আর তার মধ্যে মামলা হচ্ছেন, ভদ্রলোক ছিলেন সাইকোপ্যাথ, উনি খোলাখুলি আমাকে একদম ওপেন অফার দিচ্ছেন যে আপনি যদি আমার ফেভারে কথা বলেন তাহলে আপনাকে ভবিষ্যতে রুগী পাঠানো, ক্লায়েন্ট পাঠানোর জায়গাটা আমি দেখব। এই জায়গাটাকে একদম পার্সোনাল লেভেলে তারা নগ্নভাবে নিয়ে আসে। নিউরোলজিক্যাল কনটেক্সটে কি হচ্ছে? নিউরোলজিক্যাল কনটেক্সটে বলছে যে মস্তিষ্কে তাদের কিছু অস্বাভাবিকতা আছে, যে অ্যামিগডালা যেটা, সেই জায়গাটা ভয়, সহানুভূতি, নৈতিক সিদ্ধান্ত নেওয়ার জায়গাটা দুর্বল। এক। দ্বিতীয় জায়গা হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্স, এই জায়গাটাও তাদের নিয়ন্ত্রণকে ঘাটতি থাকে, এবং অ্যামিগডালা এবং প্রিফ্রন্টাল কর্টেক্সের যে কানেকশন, সেই জায়গাটা এদের খুব দুর্বল। আর জিনগতভাবে বলছে একটা জিন আছে যেটার ওয়ারিয়ার জিন বলি, আমি কেমিক্যাল নামে না যাই, এই জিনের মিউটেশন হয় এবং এখানে মানে যারা যোদ্ধা, এবং এখান থেকে তাদের জিনের যে মিউটেশন, সেটা তাদের সহিংসতা এবং আবেগহীনতাকে অনেকটুকু আগিয়ে দেয়, এবং সেরোটোনিন এবং ডোপামিন লেভেলটা অসামঞ্জস্য থাকে, যার ফলে নিউরো ইমেজিং বলছে যে এদের মস্তিষ্কে যে নৈতিক, যে মোরাল কনফ্লিক্ট, নৈতিক যে ডিলেমাটা, সেই জায়গাটা তারা প্রপারলি ডিল করতে পারে না। কাজেই আমরা ক্লিনিক্যালি এটাকে ডিস্ট্রেস বলতে পারছি না, কারণ এরা বাইরের চাপের কারণে চিকিৎসার জন্য আসছে, হয় আইন আদালত শর্ত দিয়ে দিচ্ছে, না হলে পরিবার শর্ত দিয়ে দিচ্ছে। এই হচ্ছে তাদের, নিজে থেকে আসে না, নিজে থেকে আসছে না। তুমি একটু অ্যাড করো। অনেক কিছুই ইনফরমেশন চলে এসছে, আমার জাস্ট জায়গাটা দুই একটা জায়গায় ওরা এই বৈশিষ্ট্যগুলো অনেক মানুষের মধ্যে আছে, সেখান থেকে মানে সবার একজনের মধ্যে সবকিছু না থাকলেও কিছু কিছু বৈশিষ্ট্য অনেকের মধ্যে থাকবে, এবং এখান থেকে ওদেরকে খুঁজে বের করা খুবই টাফ হয়, যেটা বললেন। এরা আমাদের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে, এবং যেহেতু সবগুলো প্রকাশ পায় না, এবং ওরা বাইরের দিক থেকে খুবই চার্মিং ওয়েতে প্রকাশিত হয়, মানে সবার পছন্দের মানুষের জায়গায় থাকে, সো ওই জায়গা থেকে এদেরকে খুঁজে বের করা একটু টাফ। এদের ভিতর এবং বাহিরের দুইটা সত্তা অসামঞ্জস্য থাকে, যেটা একটা বড় বৈশিষ্ট্য একজন ভালো মানুষ হওয়ার জন্য। সেই জায়গা থেকে একটা অসামঞ্জস্যতা থাকে, যেটা হয়তো ওদের সাথে সম্পর্কে গেলে এই জিনিসটা বুঝে আসে। এবং যেটা বললেন যে ওরা খুবই শ্যালো ইমোশনাল বন্ডিংয়ে থাকে এবং ভিতরে ঢুকতে চায় না, এরা অন্যকে একদমই বুঝতে পারে না, বা অন্যের পজিশনে গিয়ে ওরা খুবই বুঝতে চায় না, এবং ইমোশনালি খুবই ফাঁকা থাকে, এবং দায়িত্ব একদমই নিতে চায় না, সো ব্লেম করে অনেক বেশি। এবং যেটা আমার একটু অ্যাড করার জায়গা, সেটা হচ্ছে এদের ছোটবেলাটা খুবই ভীষণভাবে অসুবিধার মধ্যে দিয়ে তৈরি হয়। এই জন্য একটু যদি বলো অসুবিধাটা, যদি একটু বুঝিয়ে বলো। দেখা যায় যে যখন একটু পিউনিটিভ চাইল্ডহুড বলা হয়, যে তারা পানিশমেন্ট ফেস করেছে, যেহেতু গিল্ট নাই, অপরাধবোধ, অনুশোচনা এদের নাই, সো এই ধরনের ক্ষেত্রে যেটা দেখা যায়, ওরা অনেক সময় কোনো অপরাধ না করে অনেক শাস্তি পায়, তো সেটার একটা ক্ষোভ তৈরি হতে পারে, যেটার কারণে পরবর্তীতে এই অনুশোচনা বোধটা ওদের থাকে না, আমি প্রাপ্য,
তো ডিজার্ভ করো, তুমি এটা ডিজার্ভ করো। ওই কারণে পরবর্তীতে যখন ওরা অন্য কোনো লিডিং রোলে যায় বা অন্য বড় হয়ে অ্যাডাল্ট রোলে যাচ্ছে, তখন ওরা যে এই কাজটা করছে ওটার পিছনে এই যুক্তিটা দেয় যে এটা তোমার প্রাপ্য। তো একটা সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টালি যদি দেখি সেটা আসছে। আর পামেলা লেভিনের একটা থিওরি আছে যে ডেভেলপমেন্টের উপর, তো সেই জায়গাটাতে দেখা যায় যে আমাদের যে অ্যাডাল্ট সেলফটা যখন ডেভেলপ করে 1.5 থেকে 3 বছর বয়সের মধ্যে, ওই বয়সটাতে হয়তো কোনো একটা অসুবিধা, এবং মোরালিটি যখন ডেভেলপ করে 3 থেকে 6 বয়সের মধ্যে, এই বয়সগুলোতে যদি বাবা মায়ের সাথে কোনো অসুবিধা থাকে বা যারা প্যারেন্টাল ফিগার আছে তারা যদি ওদেরকে ওই শাসনের জায়গাগুলোতে না আনতে পারে বা প্রপারলি প্যারেন্টিংটা করতে না পারে, তখন হয়তো এদের মোরালিটিতে ডেভেলপ হওয়ার জায়গাটাতে হয়তো ঘাটতি রয়ে যাচ্ছে, এবং সেই ঘাটতিটা হয়তো ওরা নিজেদের মধ্যে সোশ্যালি পূরণ করছে। এবং পরবর্তীতে যখন এটা ঠিক পরিষ্কার হলো না যায়, তুমি বলে যে অ্যাডাল্ট সেলফ যখন ডেভেলপ করে, এটা বুঝিনি। অ্যাডাল্ট সেলফ বলতে আমাদের যে চিন্তা করার ক্ষমতা যখন ডেভেলপ করছে, যে আমরা একদম একটা বাচ্চা যখন চিন্তা করতে শিখে, প্রথম যখন সে দেখে যে কলম থেকে কালি বেরোচ্ছে, এটা কেন বেরোচ্ছে, কিভাবে, এই কোয়েশ্চেনগুলো তৈরি হয়। সো আস্তে আস্তে মানে লজিক্যাল সেলফটা যখন তৈরি হচ্ছে, চিন্তার জায়গাগুলো যখন ডেভেলপ করছে, তো তখন ওদের কোনো না কোনো ডিপ্রাইভেশন থাকতেছে বা ঘাটতি থাকতেছে ওই স্টেজে 1.5 থেকে 3 বছর বয়সের বঞ্চনা থাকে, কোনো বঞ্চনা থাকতেছে। তো তখন হয়তো একটা প্রসেস কিভাবে তৈরি করছে, এটার পর এটা স্টেপ বাই স্টেপ ওই প্রসেসগুলো হয়তো ওরা গুলিয়ে ফেলে বা শিখা হয়ে ওঠে না, যার কারণে ওরা যখন পরবর্তীতে কোনো একটা বড় বিহেভিয়ার করতে আসে বা আচরণ করতে আসে, তখন হয়তো নিজেদের মতো কনক্লুশন অ্যাড করে বা একদম একটার পর একটা জাম্প করে। মাঝখানে প্রসেসগুলো ঠিক সেখানেই আসলে সাধারণ মানুষ যারা জড়িত আছে, আশেপাশের মানুষ, ওদেরকে হয়তো অ্যাভয়েড করে যাচ্ছে, ওর কনক্লুশন পর্যন্ত জাম্প করছে। অ্যান্ড মাঝখানে যে আরও কিছু মানুষ হয়তো জড়িত আছে, সেই মানুষগুলোর কথা ভাবতে পারছে না, কারণ ও প্রসেস বা জড়িত যে মানুষগুলো আছে সেই মানুষগুলোকে কানেক্ট করতে পারছে না। সো ভিন্নভাবে যেটা বোঝার আমার যে জায়গাটা, আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা, ওদের ছোটোবেলা থেকে বেড়ে ওঠাটা খুবই ডিস্টার্বিং হওয়ার একটা, যদি ওদেরকে এই কেসগুলোকে স্টাডি করা যায় সেটা পাওয়া যায়, এবং সেটার কারণে ওদের ব্যক্তিত্বের উপর প্রভাব ফেলে। যেহেতু ব্যক্তিত্ব সিগমন্ড ফ্রয়েডের মতে 5+-2 এই বয়সটাতে 5 বছরের আশেপাশে গড়ে ওঠে, ওই সময় যদি কোনো পারিবারিক, সামাজিক, এনভায়রনমেন্টাল প্রেশার থাকে, তখন আসলে ওদের ব্যক্তিত্বে এই প্রেশার চাপটা পড়ে, এবং বিশেষ করে কোনো অপরাধ, যেহেতু বাচ্চারা তো বুঝে না, সো অবুঝ অবস্থায় যদি কোনো শাস্তি পায়, সেই শাস্তির জায়গাটা কিন্তু তাদের মনের উপর অনেক প্রভাব ফেলে, এবং পরবর্তীতে সেটা খুবই নেতিবাচকভাবে ওর ব্যক্তিত্বের মধ্যে চলে আসে, মানে মস্তিষ্কের উপরে ওটার প্রভাবটা থেকে যায়। হ্যাঁ, 1 মিনিটে যদি আরেকটু অ্যাড করো কিছু, আমাদের 1 মিনিট সময় আছে, বিরতিতে যাব পরে। এই ধরনের পার্সোনালিটি, এদের জন্য কিন্তু একটা চেকলিস্ট তৈরি করা হয়েছে রবার্ট হেয়ার, এবং রবার্ট হেয়ারের এই চেকলিস্টে উনি খুব চমৎকার একটা কথা বলেছেন। উনি বলছেন যে সাইকোপ্যাথরা হলো সামাজিক শিকারী, যারা মোহিত করে, কৌশলে চালাকি করে এবং নির্মমভাবে জীবনের মধ্য দিয়ে তাদের নিজেদের পথ তৈরি করে, অন্যের হৃদয় ভাঙে, প্রত্যাশা ভাঙে, অন্যের পকেট খালি করে দেয়, অন্যের শক্তি, বিবেক এবং অন্যের প্রতি অনুভূতির সম্পূর্ণ অভাবের কারণে তারা স্বার্থপরভাবে যা চায় তাই গ্রহণ করে এবং নিজেদের ইচ্ছামতো কাজ করে। সামান্যতম অপরাধবোধ বা অনুশোচনা ছাড়াই তারা সামাজিক নিয়ম এবং প্রত্যাশা লঙ্ঘন করে। কিন্তু ওরা ধরা পড়ে না, এবং সেটাই ভয়ের ব্যাপার। তারা ধরা পড়ছে তো নাই, উপরন্তু তারা অনেক সময় সামাজিকভাবে সম্মানিতও হয়। এক্স্যাক্টলি, মানে ধরা পড়ার জায়গাটাতে আর কি ওরা খুবই এক্সাইটমেন্টে থাকে এটা নিয়ে, এবং এটাতে খুবই আনন্দ পায় যে ওরা চোর পুলিশ খেলার মতো, ওদেরকে কেউ ধরতে পারবে না, এই বিলিফটা ওদের মধ্যে থাকে, যেহেতু ওই যে গ্র্যান্ডিউস বিলিফ, যেটা সবচেয়ে ওই সর্বসর্ব, মানে নিজেকে একটু বড় ভাবা। হ্যাঁ, তো ওই জায়গা থেকে খুবই এক্সাইটমেন্ট ফিল করে। সেটাই,